হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিন ওমান ব্লগস। তো কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো রমজানের প্রস্তুতিমূলক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি এখানে ছোলা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি 2 চামচ লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে নিয়েছি। তো ছোলাগুলো হচ্ছে যে আমি 1.5 কিলো পরিমাণ ছোলা নিয়ে আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো 3 ঘন্টা পরে একদম পারফেক্টলি ভিজিয়ে গেছে। এখন আমি এটা সেদ্ধ করে নিব। আমি খুব বেশি ছোলা বোট ফ্রোজেন করব না, কারণ হচ্ছে যে আমাদের এরকম ডেলি ছোলা বোট খাওয়া হয় না, এক এক দিন এক একটা খাওয়া হয়। এর জন্য আমি 1.5 কিলো পরিমাণ নিয়েছি। তো এখানে আমি ছোলার সাথে তো আলু লাগেই, এর জন্য আমি আরেক পাশে আলুটাও সিদ্ধ করে নিচ্ছি। তো রমজান মাসের হচ্ছে যে আর বেশি দিন বাকি নাই, আর মাত্র 5 দিন মতো সময় আছে। তো রমজান মাস কিন্তু চলে আসছে। রমজান মাস এমন একটি মাস, আমরা মুসলমানদের জন্য একটি রহমতের মাস। তো এই মাসে আল্লাহ তাআলা হচ্ছে যে শয়তানদেরকে বেঁধে রাখেন এবং জান্নাতের সকল দরজা খুলে দেন। আল্লাহ তাআলা শুধু দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে শুধু রহমত ছড়িয়ে দেন। এটা এমন একটি মাস, এই মাসে আমরা যে সারা বছর যত গুনাহ করেছি এবং জানি পক্ষে করেছি বা না জানি পক্ষে করেছি, যত গুনাহ করেছি, এই মাসে যদি আমরা বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো এই যে আমার ছোলা বুটগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে আবার ধুয়ে নিয়েছি, একটা চাটনির মধ্যে রেখে দিয়েছি যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। তো রমজান মাসে হচ্ছে যে আমরা যেহেতু রোজা রাখি, আমাদের শরীরটাও কিন্তু টায়ার্ড হয়ে যায়। এই জন্য আমরা যদি রমজানের আগে থেকে কিছুটা কাজ আমরা গুছিয়ে রাখি আমাদের মনের মতো করে, তাহলে রমজান মাসে আমরা বেশি বেশি নামাজ, রোজা, ইবাদত, নফল ইবাদত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাসবিহ পড়া, এগুলো কিন্তু বেশি বেশি করতে পারবো যদি আমরা কিছুটা কাজ আগের থেকে গুছিয়ে রাখি। তো এই যে আমি ছোলা বুটগুলো নিয়ে নিয়েছি, একদম শুকিয়ে ফেলছি, কোনো রকম পানি নাই। তো একটু একটু পানি থাকলেও অসুবিধা হবে না, তাও আমি একদম পানি না থাকে মতো করে নিয়েছি, জড়িয়ে নিয়েছি পানি। এই যে আমি আলুটা একটা বক্সে আলাদা করে ফ্রোজেন করতেছি। তো আপনারা চাইলে ছোলা বুটের সাথেও রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এর মধ্যে আমি আবার বেগুনও নিয়েছি। আমি বেগুনের জন্য লম্বা বেগুনগুলো নিয়েছি, এখন এগুলো আমি কেটে নিব। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা এখনও আমার ভিডিওটির মধ্যে একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। তো আমি বেগুনের জন্য যে বেগুনগুলো কেটে নিয়েছি, এগুলো আমি একটু এখানে লবণ, হলুদ পানির মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবো। বেগুনের মধ্যে যে একটা কষ থাকে ওটা বেরিয়ে যাবে। বেগুনটা ফ্রোজেন করলে বেগুনিগুলো কোনো রকম কালার নষ্ট হবে না, একদম দেখতে কালার ঠিক থাকবে এবং খেতেও কিন্তু ভালো হবে, টেস্টটা কোনো রকম পরিবর্তন হবে না, খুব ভালো থাকবে। এই জন্য আমি লবণ, হলুদ পানির মধ্যে এখন এগুলা ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা চাটনির মধ্যে নিয়েছি যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। বেগুনের মধ্যে কোনো রকম পানি থাকতে পারবে না, যদি পানি থাকে তাহলে বেগুনগুলি পারফেক্টলি থাকবে না, একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য আমি টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে বেগুনগুলো মুছিয়ে নিয়েছি যাতে একদম শুকিয়ে যায়। তো এই যে বেগুনগুলো আমার টিস্যু দিয়ে খুব ভালো করে মোছা হয়ে গেছে, যাতে একটু পানি না থাকে, ওভাবে মুছে নিয়েছি। এখন এগুলো আমি বক্সে নিয়ে নিচ্ছি। তো এগুলো আমি হচ্ছে যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অবশ্যই ডিপ ফ্রিজে করতে হবে, নর্মালে রাখলে কিন্তু ঠিক থাকবে না।
এখানে হচ্ছে যে আমি ছোলা বুট আর বেগুনের জন্য বেগুন আর আলু এগুলো আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো নেক্সট যেটা করতেছি, আমি টমেটো ফ্রোজেন করার জন্য আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে টমেটোগুলো এখানে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এগুলো টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে কোনোভাবে পানি লেগে না থাকে। পানি লেগে থাকা যাবে না কিন্তু। তারপর আমি এগুলো কেটে টুকরো টুকরো করে পর আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পর একটা ট্রাইয়ের মধ্যে আমি নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার একটু কাটতে কষ্ট হচ্ছে, ছুরির সাহায্যে কাটতেছি, কারণ হচ্ছে যে আমার মানে 100% এটা জমাট বেঁধে গেছে টমেটোর পিউরিটা। আপনারা যদি এভাবে করেন তাহলে 50% যখন মানে জমাট বেঁধে যাবে তখনই আগে কেটে নিতে হবে। কেটে বক্সে রেখে দিলে কিন্তু কাটতে কষ্ট হবে না। মানে 3 থেকে 4 ঘন্টা রাখার পরে যদি কেটে নেন তাহলে কিন্তু মানে আর কাটতে কোনো অসুবিধা হবে না। তো আপনারা যদি এইভাবে টমেটো সংরক্ষণ করেন তাহলে সারা বছর ধরে খেতে পারবেন, কোনো রকম মানে টমেটো নষ্ট হবে না। একদম মানে স্বাদ এবং কালার দুইটা একদম পারফেক্টলি থাকবে, কোনো রকম টেস্টও নষ্ট হবে না। কিন্তু এমনভাবে রাখতে হবে যাতে কোনোভাবে মানে পানি লেগে না থাকে টমেটোর সাথে। এইভাবে একদম শুকনো করে টমেটোগুলো তারপর কেটে ব্লেন্ডার করে নিতে হবে। টমেটোর মধ্যে ব্লেন্ডার করার সময় পানিও দেওয়া লাগে না, এমনিতে ব্লেন্ডার করা যায়। তো কোনো রকম পানি ছাড়া যদি ব্লেন্ডার করে মানে এইভাবে রাখা যায় তাহলে কোনোভাবে টমেটোটা মানে স্বাদ, কালার, রং কিছুটাই মানে কি পরিবর্তন হবে না, একদমই মানে ঠিক থাকবে। তো এভাবে আমি রেখেছি। নেক্সট যে কাজটা করতেছি, আমাদের তো মনে করেন জিরার বাজা গুঁড়ো কিন্তু সব কিছুতেই আমরা খেয়ে থাকি। তো এই জন্য আমি এখানে রমজান মাসে তো এটা বারবার করতে ইচ্ছে করে না, আমি তাই একবারেই করে রেখে দিচ্ছি। এখানে আমি জিরাগুলা মানে হালকা একদম লো হিটে একটু ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। মানে একটা যখন সুঘ্রাণ বের হবে এখান থেকে তাহলে মানে বোঝা যাবে যে কি এটা হয়ে গেছে ভাজা। তো এইভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে একটা কোন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এটা আমি ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে আমি একটা জারের মধ্যে রেখে দিব, সারা মাস জুড়ে খেতে পারবো, আর বারবার করতে হবে না, আমাদের মানে কষ্টটাও হবে না। এইভাবে যদি রেখে দিই আমাদের গৃহিণীদের কাজটা মানে অনেকটাই সহজ হয়ে যায় রমজান মাসের আগে এই ধরনের কাজগুলো যদি আমরা গুছিয়ে রাখি। এই যে আমার হয়ে গেছে একদম, আমি একদম মিহি করে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি যাতে কোনো দানা দানা না থাকে। দানা দানা থাকলে আসলে কিন্তু ভালো লাগে না। খুব মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি জারের মধ্যে রেখে দিচ্ছি। তো আমি নেক্সট যে কাজটা করতেছি, আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা বলের মধ্যে নিয়ে আমি পানি দিয়ে নিয়েছি, মানে একটু 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপর আমি পেঁয়াজগুলো একে একে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি করব পেঁয়াজের বেরেস্তা। কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে রমজান মাসে পোলাও, বিরিয়ানি, রোস্ট সব কিছুতে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা লাগে। তো ওখানে একটু একটু মানে করতে কষ্ট হয়ে যাবে রমজান মাসে, তাই একেবারে অনেকগুলো আমি পেঁয়াজ কেটে বেরেস্তা বানিয়ে রেখে দিব, নর্মাল ফ্রিজে রাখবো। আসলে বাইরে রাখলেও কোনো অসুবিধা হবে না, তাও আমি নর্মাল ফ্রিজে রাখবো। তো এই যে আমি এখন পেঁয়াজগুলা মানে সবগুলা একই সাইজ করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলা কাটার পরে আমি এইভাবে এরকম হাত দিয়ে এরকম একটু কষলিয়ে নিব যাতে পেঁয়াজগুলা মানে একটার সাথে একটা বেজে না থাকে। তো এটা বেরেস্তা করতে সুবিধা হবে। তো আমি এখানে ফ্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে আমি এটারে
খুব ভালোভাবে গরম করে নিয়েছি। খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি হচ্ছে যে এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা বেরেস্তা করার সময় আমাদের চুলার আঁচটা হচ্ছে যে একদম হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে একদম মানে নেড়ে সেড়ে এগুলো বেরেস্তা করে নিতে হবে। যদি আমরা অন্যদিকে তাকাই থাকি এই কাজটা করার সময়, তাহলে কিন্তু বেরেস্তাটা ঠিকভাবে হবে না, মানে পুড়ে যাবে আর কি, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো টেস্টটা আসবে না, মানে একটু তিতো ভাব হয়ে যাবে। তাই এটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এটা করার সময়, যাতে এটা পুড়ে না যায়। তো এইটা করার সময় হচ্ছে যে লো হিটে করা যাবে না। লো হিটে করলে আসলে অনেকক্ষণ সময় লাগবে। এরপরে হচ্ছে যে এই পেঁয়াজটা বেরেস্তাটার মধ্যে তেল লেগে থাকবে, মানে জর্জরা মচমচে, মানে খুব সুন্দর হবে না বেরেস্তাটা, মানে তেল লেগে লেগে থাকবে কিন্তু। তাই এটা করার সময় কিন্তু অবশ্যই হাই হিটে রেখে করতে হবে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, এই যে আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। আমি এটা একটা ট্রায়ের মধ্যে টিস্যু দিয়ে টিস্যুর উপর নিয়ে নিয়েছি। যদিও বা কোনো তেল লেগে থাকে তাহলে এটা টিস্যুয়ে টেনে নিবে, কোনো রকম তেল লেগে থাকবে না পেঁয়াজের বেরেস্তার সাথে। তো একদম দেখেন পেঁয়াজের বেরেস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে মুসমুসে, কোনো রকম তেল লেগে নেই, ফুরেও যায় নেই, একদম সুন্দর একটা কালার এসেছে। তো আমি জানি না ভিডিও থেকে কেমন বোঝা যাচ্ছে, কতটুকুই বোঝা যাচ্ছে, তো আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আমার পেঁয়াজের বেরেস্তা কিন্তু একদম রেডি। এখন আমি সারা মাস জুড়ে খেতে পারবো, যখনই লাগবে তখনই এখান থেকে নিয়ে আমি দিয়ে দিতে পারবো। তো মনে করেন সারা মাস আমরা রোজা রাখবো, রোজ করবো, একটু একটু করে করা কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো আমি নেক্সট যে কাজটা করব, আমি এখানে কিছুটা, মানে কি অনেকগুলা, কিছুটা না অনেকগুলো আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো শীত যাওয়ার সাথে সাথে কিন্তু গরম আসার সাথে সাথে আমাদের ধনিয়া পাতার সিজনটা কিন্তু চলে যায়, মানে ধনিয়া পাতা তেমন একটা কিন্তু রমজানের সময় পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু অ্যাভেলেবল থাকে না। তো এই জন্য আর হচ্ছে যে আমাদের ধনিয়া পাতার জিনিসটা আমাদের কিন্তু সবারই অনেক পছন্দ। সবগুলা যে কোনো তরকারির মধ্যে যদি এই ধনিয়া পাতাটা দিই, আমাদের তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আলাদা একটা গ্রান এনে দেয় এই ধনিয়া পাতা। তাই যদি আমরা এরকম যদি ফ্রোজেন করে রেখে দিই, তো যখন পাওয়া যাবে না তখনই আমরা এখান থেকে সাথে সাথে নিয়েই খেতে পারবো। তো এই জন্য আমি এখানে অনেকগুলা ধনিয়া পাতা খুব ভালোভাবে বেছে ধুয়ে টিস্যুর সাহায্যে আমি একটু পানিটা টেনে নিয়েছি, কিছুক্ষণ একটা চাটনির মধ্যে রেখে দিয়েছিলাম। পরে আমি টিস্যু দিয়েও একটু পানিটা মুছে নিয়েছি, একটা ট্রাইয়ের মধ্যে রেখে আমি ফ্যানের নিচে রেখেছিলাম। তো খুব ভালোভাবে যখন শুকিয়ে গেছে তারপর আমি এগুলা সুন্দর মতো একদম আমার মনের মতো করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এই যে বড় বড় বক্সে কিন্তু 2 বক্স হয়েছে, আমি একদম ভালো মতো সিবেও রেখেছি, অনেকগুলা হয়েছে। তো যখনই পাওয়া যাবে না তখনই কিন্তু আমার আর কোনো টেনশন থাকবে না, পাওয়া না গেলে আমি এখান থেকে নিয়ে খেতে পারবো। তো এই যে আপনারা চাইলে এখন কিন্তু ধনিয়া পাতা আছে অ্যাভেলেবল, এই সংরক্ষণ করে রাখতে পারেন। টমেটো আর ধনিয়া পাতা এই দুইটা জিনিস কিন্তু আমাদের তরকারির অনেকটাই স্বাদ বাড়িয়ে দেয়। তো এটা কিন্তু গরম আসার সাথে সাথে অনেকটাই কমে যায় এই ধনিয়া পাতা আর টমেটো। তো বেগুন বিশেষ করে রমজান মাসে কিন্তু অনেক ফার্স্টের দিকে দামটা অনেক বেড়ে যায়। তো এখন যদি করে রাখেন কিন্তু অনেক সুবিধা হবে। এগুলো হচ্ছে আমাদের মেয়েদের দায়িত্ব, এগুলা আমাদেরকে করার জন্য আমাদের হাজব্যান্ডরা কিন্তু বলবো না, এটা আমাদের নিজ দায়িত্বে করে নিতে হবে। এই ধরনের
ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদেরই বুদ্ধি করে নিতে হবে। তো এই যে এখানে আমি আদা রসুন সিলে একদম পরিষ্কার করে খেটে খুঁটে ধুয়ে নিয়েছি। তো আমি রসুন কীভাবে সিলছি দেখছেন, কিন্তু আপনারা খেয়াল করছেন হয়তো। রসুন সিলার সময় কিন্তু আমার একদম নখ দিয়ে একটু টাচ করতে হয়নি। অনেকের রসুন সিলার সময় নখের মধ্যে ঢুকে নখ ব্যথা হয়ে যায়। আমি রসুন ছোলা হয়তো আপনারা কেয়ার করছেন, কোনোভাবে নখ দিয়ে মানে টাচ করতে হবে না, এমনিতেই রসুনগুলা অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে আমি যেভাবে করছি ওইভাবে করলে। তো আমি এখানে আদা রসুনগুলা কেটে কুটে ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পরে আমি এখানে 2 চামচ পরিমাণ তেল আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণ আর তেলের সাথে। এভাবে যদি ডিপ ফ্রিজে আমরা আদা রসুন সংরক্ষণ করি, কালার এবং স্বাদ দুইটাই ঠিক থাকবে। তার পাশাপাশি ডিপ ফ্রিজে এরকম জারের মধ্যে করে রাখলে আমাদের চামচ দিয়ে নিতে কোনো রকম কষ্ট হবে না, কারণ হচ্ছে যে এটা জমাট হবে না। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।